নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে পশ্চিমবঙ্গে এসে অমিত শাহজি যে কথাগুলো বলে গেলেন, যে তিনটে বাক্য কার্যত ঘুরিয়ে দিচ্ছে আগামী দিনে 26-এর নির্বাচনের মোড়কে। এবং মোড় অর্থাৎ এই 26-এর নির্বাচনের যে ট্রেন্ড তৈরি হয়েছে, অর্থাৎ তৃণমূল হাটাও বিজেপিকে লাও, এই ট্রেন্ডটা যেন আরো বেশি শক্তপোক্ত হয়ে গেল শুধুমাত্র অমিত শাহজির বেশ কটা বক্তব্যকে যদি আপনি বিশ্লেষণ করেন সেটা নিয়ে। কেন বলছি, চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন রুদ্রবার্তা মানেই হচ্ছে সব কথা থাকবে কিন্তু যুক্তি দিয়ে। আজকে বঙ্গে এসে অমিত শাহজি প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেস কনফারেন্সের মধ্যে তিনি যে কথাগুলো বলেছেন অনেক লম্বা লেন্দি কথা, কিন্তু সেগুলোর মধ্যে থেকে তিনটে পয়েন্ট আমি আপনাদের সামনে আনছি, যে তিনটে পয়েন্টই কার্যত বুঝিয়ে দিচ্ছে যে এই রাজ্যে পরিবর্তন দোরগোড়ায় আছে এবং পরিবর্তনের জন্য বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি দিল্লি দপ্তর, বলা হয় মাঝে মাঝে যে দিল্লিতে নাকি সেটিং আছে, এই রাজ্যে পরিবর্তন হবে না, এই রাজ্যে বিজেপি কর্মীরাগুলো খাটবে এবং তারপরে নির্বাচনের শেষে দেখা যাবে লবণাঙ্কা। কিন্তু আজকে অমিত শাহজি বুঝিয়ে দিয়েছেন যে এবার বিজেপি এই রাজ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে এবং জিতবেই। কারণগুলো ধাপে ধাপে বলছি, খুব যুক্তি দিয়ে বলছি, কিন্তু আপনি প্রত্যেকটা বক্তব্য খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে শুনবেন। অমিত শাহজি প্রেস কনফারেন্সের প্রথম বক্তব্যটা আমি আপনাদের সামনে রাখছি, মানে প্রথমটা শুনুন। बंगाल की जनता को आश्वासन भी देना चाहते हैं और वादा भी करना चाहते हैं कि मोदी जी के नेतृत्व में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने के साथ ही यहां की विरासत को हम पुनर्जीवित करेंगे। विकास की गंगा फिर से बड़ी तेज गति से बहेगी और गरीब कल्याण जो बंगाल का आज बहुत महत्वपूर्ण मुद्दा बना है, देश भर में जहां जहां एनडीए सरकारें हैं, भाजपा सरकारें हैं, हमने गरीब कल्याण को प्राथमिकता दी है। यहां पर भी गरीब कल्याण को प्राथमिकता दी जाएगी और इस सब के साथ साथ एक ऐसी मजबूत राष्ट्रीय ग्रिड बनाएंगे जो बंगाल से घुसपैठ को समाप्त कर देंगी। इंसान छोड़ दीजिए, परिंदा भी पैर नहीं मार पाए, इस प्रकार की एक मजबूत ग्रिड की रचना हम करेंगे और न केवल घुसपैठ रोकेंगे, सारे घुसपैठियों को चुन चुन कर भारत के बाहर निकालने का काम भी भारतीय जनता पार्टी की बंगाल सरकार करेगी। শুনলেন এই বক্তব্যটার মধ্যে কি ছিল বাংলা জনগণের জন্য দেওয়া আশ্বাস এবং প্রতিজ্ঞা, যে বাংলায় বিজেপি সরকার এলে আসার পরে কি করবে, সুরক্ষা এবং সমস্ত বিকাশ সবটাই দেখবে। এবং একটা কথা মনে রাখবেন, তিনি কিন্তু বলেছেন যে প্রত্যেকটা এনডিএ শাসিত রাজ্য যেখানে যেখানে আছে, মানে যেখানে যেখানে বিজেপি আছে সেখানে কিন্তু দুটো, মানে কেন্দ্র বিজেপি রাজ্য বিজেপি, সেখানে আপনারা সবাই জানেন প্রত্যেকটা রাজ্য যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে সেখানে কি অবস্থা আছে। আপনি ছোট্ট করে একটা উদাহরণ দেখতে পারেন, সেটা হচ্ছে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখান থেকে লোকেরা আর, মানে যেখানে বিজেপি শাসিত হয়ে গেছে সেখান থেকে লোকেরা আর পরিযায়ী শ্রমিক হয়ে বাংলার বুকে আসছে কি? এই উত্তরটা আপনি যদি খোঁজ নেন পেয়ে যাবেন যে না। আপনার আশেপাশে দেখুন কেউ পরিযায়ী শ্রমিক হয়ে এসছে? উত্তর হচ্ছে না। মেধা তালিকায় উচ্চ পদে তারা আসছে, কিন্তু কখনোই বাড়িতে মজুরি করার জন্য বা মিলে কাজ করার জন্য, কারখানার নিচে পোস্টে কাজ করার জন্য কেউ আসছে না। অর্থাৎ বিকাশ সেখানে হচ্ছে, তাই বিকাশের ক্ষেত্রে একদম পরিষ্কার। আর প্রত্যেকটা রাজ্যের সুরক্ষা কিভাবে আছে আপনারা জানেন, আর এই রাজ্যের অবস্থা কি আছে আপনারা জানেন। এখানেই বলতে বলতে তিনি দ্বিতীয় ধাপে যে কথাটা বলেছেন সেটাও কিন্তু খুব খুব ভাবার মতো। শুনুন। घुसपैठ रोकने के लिए उनके पास क्या योजना है? आर्टिकल 370 हटता है, वो विरोध करती है। सीएए लाकर बंगाल के शरणार्थियों को नागरिकता देने का हम कार्यक्रम करते हैं, वो विरोध करती है। और वो ठीकरा फोड़ते हैं कि बीएसएफ है, वो रोक नहीं रही है। ममता जी, मैं आज आपको इस सार्वजनिक प्रेस वार्ता में पूछना चाहता हूं कि कौन सी सरकार है बांग्लादेश की पूरी सीमा पर जो वाड़बंदी करने के लिए, बॉर्डर पर फेंसिंग करने के लिए जमीन नहीं देती है? अगर आप जवाब न दे पाए तो मैं ही देता हूं, आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता है।
फिर भी भौगोलिक रूप से कठिन सीमा पर से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है? आपका थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? क्यों उस पर केस दर्ज नहीं होता? क्यों इसको वापस भेजा नहीं जाता? जवाब है क्या आपके पास? क्या बंगाल की मुख्यमंत्री जवाब दे सकती है कि असम में घुसपैठ क्यों बंद हो गई? त्रिपुरा में घुसपैठ क्यों बंद हो गई? गुजरात और राजस्थान की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है? पंजाब की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है? कश्मीर की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है? सिर्फ बंगाल में क्यों होती है? क्योंकि आपकी निगहबानी में घुसपैठ कराई जाती है और बंगाल को धीरे धीरे डेमोग्राफी चेंज कर कर आपकी वोट बैंक को पुख्ता करनी चाहती है। मगर ये लंबा नहीं चलेगा। बंगाल की जनता अब जान गई है और इसके खिलाफ लामबंद भी हो रही है। और मुझे मालूम है अगला चुनाव घुसपैठियों को निकालने के मुद्दे पर और घुसपैठ रोकने के मुद्दे पर लड़े जाना वाला है, क्योंकि न केवल ये बंगाल का अब मामला रहा है। मैं आज बंगाल की जनता को इस प्रेस वार्ता के माध्यम से बताने आया हूं कि बंगाल की बॉर्डर से हो रही घुसपैठ सिर्फ बंगाल का मामला नहीं रहा है, अब ये राष्ट्रीय सुरक्षा का मामला है। देश की संस्कृति को बचाना है, देश की सुरक्षा को सुनिश्चित करना है, तो बंगाल की बॉर्डर सील कर दे। ऐसी देशभक्त सरकार यहां लानी पड़ेगी जो ममता बनर्जी नहीं कर सकती, केवल और केवल भारतीय जनता पार्टी कर सकती है। শুনলেন পরিষ্কার করে একদম অমিত শাহজি বলে দিলেন যে অনুপ্রবেশ যে হচ্ছে, অর্থাৎ যে সমস্যাতে গোটা দেশ জর্জরিত হয়ে যাচ্ছে, সেই অনুপ্রবেশের দায় কার? এই রাজ্যে যেভাবে অনুপ্রবেশ হয়েছে এবং হচ্ছে আপনারা সবাই জানেন। দেখুন আসাম, ত্রিপুরা এই দুটো নাম তিনি উল্লেখ করেছেন। তবে সবচেয়ে বেশি বাংলাদেশের সঙ্গে সীমারেখা যদি কেউ ভাগ করে থাকে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এবং এই পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে অর্থাৎ মমতা ব্যানার্জি সরকার, এই সরকার কার্যত বিএসএফকে বর্ডার সিল করতে দেয়নি। মানে বর্ডারে যে কাঁটা তারের বেড়া দেওয়া হবে, বর্ডারকে যে সিল করা হবে, তার জায়গায় আটকাচ্ছে কে না এই রাজ্যের সরকার। অর্থাৎ এই রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মুখে বলছে অনুপ্রবেশ কেন হচ্ছে এর দায় বিএসএফ এর, কিন্তু কাঁটা তারের বেড়া লাগাতে দিচ্ছে না। বিষয়টা হচ্ছে সেই রকম যেখানে দাঁড়িয়ে আপনি দরজা মানে সীমারেখা যেটা আছে বাগান বাড়ি করেছেন, কিন্তু সেই বাগানের মধ্যে বা সেই জায়গার মধ্যে কোনো বেড়া দিতে পারেননি। বেড়া যদি না দেন তাহলে যদি গরু ঢুকে পড়ে বা ছাগল ঢুকে পড়ে চারা গাছগুলোকে খেয়ে নেয়, তার দায় আপনি কাকে দেবেন? আপনি বেড়া দেননি সেটা দায় নয়, নাকি ছাগল ঢুকে গেছে কেন তার জন্য দায় বলবেন যে ছাগলের দায়? আসলে ছাগলকে আটকাতে হয়। ঠিক তেমনি মশা আটকাতে যেভাবে মসকিউটো নেট লাগায় বা মশারির ভেতরে আমরা শুই, একইভাবে বর্ডারকে সুরক্ষা দেওয়া দরকার আছে। মশারি থেকে ছেঁড়া রেখে দিয়ে মশা কেন প্রশ্ন করলে উত্তরটা আসে একটাই, সেটা হচ্ছে বুদ্ধি বিপর্যয় হয়েছে নাকি শত্রুতা রয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে সীমারেখাকে গার্ড করতে দিচ্ছেন না, অর্থাৎ যেভাবে বিএসএফ চাইছে, যেভাবে চাইছে কেন্দ্র সরকার যে পুরো জায়গাটাকে ঘেরাও, সেটা করতে দিচ্ছেন না, জায়গা দিচ্ছেন না। আর এর দায় সম্পূর্ণভাবে কিন্তু এই রাজ্যের রাজ্য সরকারের। আসলে এই রাজ্যের রাজ্য সরকার জানে যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের ভোট, রোহিঙ্গাদের ভোট তাকেই দেবে। তারা কখনোই জাতীয়তাবাদী সরকার, জাতীয়তাবাদী কোনো দলকে ভোট দেবে না। তাই সেটাকে হাতিয়ার করে নিয়েছে এই রাজ্যের তৃণমূল সরকার, এবং এটাই হচ্ছে অমিত শাহজির অভিযোগ। এবং এই অভিযোগে যে সত্যতা আছে সেটা নিশ্চয়ই আপনি স্বীকার করেন। আর অমিত যে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন শুধুমাত্র আটকানো হবে না, চুন চুন করে বের করা, মানে একটা একটাকে বের করে দেওয়া হবে, একদম চুন চুনকে নিকালেঙ্গে, মানে একটা একটাকে একদম খুঁজে খুঁজে বের করে বার করে দেওয়া হবে। যে কথা এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বারংবার বলেছেন। এরপরে যে কথাটা তিনি বলেছেন সেটাও কিন্তু একদম বাংলা সাধারণ মানুষের মনের মধ্যে হিট করবে, আপনার মনের মধ্যেও হিট করবে, যেটা কিন্তু আপনাকে বারবার মন দিয়ে শুনতে হবে। শুনুন এরপরে অমিত শাহজি ঠিক কি কথা বলেছেন, শুনুন। मैं आपको 2014 से 2024 तक के चुनाव के यात्रा के परिणामों को बताना चाहता हूं। 2014 के लोकसभा चुनाव में हमें 17% वोट मिले थे और 2 सीटें मिली। मेरी बात जरा सभी पत्रकार बंधु ध्यान से सुने। 2014 के चुनाव में हमें 17% वोट और 2 सीट मिले थे। 2016 के विधानसभा चुनाव में हमें 10% वोट मिले और विधानसभा की केवल 3 सीटें मिली थी। फिर 14 से 19 के बाद
19 के लोकसभा चुनाव में हमें 41%, 41% वोट मिले और 18 सीटें मिली, और 21 के विधानसभा चुनाव में हमें 38 वोट मिले और 77 सीटें मिली। ये बहुत बड़ा अंतर है। जिस पार्टी को केवल 3 सीट मिले थे, वो पार्टी 5 साल के ही अंतराल में 77 सीट प्राप्त करी। और इसका नतीजा देखिए, कांग्रेस जिसकी एक प्रकार से स्थापना ही बंगाल से शुरू हुई, वो कांग्रेस पार्टी बिग जीरो पर पहुंच गई, और 34 साल तक शासन करने वाला कम्युनिस्ट गठबंधन भी एक भी सीट प्राप्त नहीं कर पाया, और हमने मुख्य विपक्ष का स्थान प्राप्त किया। आज शुभेंदु जी मेरे साथ यहां पर बैठे हैं, वो हमारे प्रतिपक्ष के नेता हैं। 24 के चुनाव में भी हमने 39% वोट प्राप्त किया, 12% सीट प्राप्त की, 12 सीटें प्राप्त की, और 26 में हम निश्चित रूप से प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। শুনলেন অমিত শাহ যে কিন্তু পরিষ্কার করে দেখিয়ে দিলেন যে গ্রাফ ঊর্ধ্বমুখী, অর্থাৎ বিজেপির এই রাজ্যে জেতাটা কিভাবে একের পর এক বেড়েছে, সেই ঊর্ধ্বমুখী গ্রাফটাকে কিন্তু কার্যত সামনে এনে দিয়েছেন অমিত শাহজি। এবং অমিত শাহজির এই গ্রাফ দেখিয়ে দেওয়া, বুঝিয়ে দেয় যে বিজেপি এই রাজ্যে কিভাবে আস্তে আস্তে অগ্রগতি করে ফেলেছে এবং কোন জায়গায় আছে। অর্থাৎ বিজেপি যে ক্রমাগত ভোটের সংখ্যা বাড়িয়েছে, ভোট অফ পার্সেন্টেজ বেড়েছে, এখানে ভোট মানুষ দিচ্ছে, বিজেপির প্রতি যে মানুষের একটা ধারণা এসছে, এই রাজ্যে রাজ্য সরকারের প্রতি একটা ব্রিটিশরা এসছে, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য দলকে ভোট দিলে যে ভোট ভাগ করে সুবিধা পেয়ে যাবে তৃণমূল কংগ্রেস, এবং তারা আরও অরাজকতা করবে, এটাও কিন্তু কার্যত পরিষ্কার করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে এখানকার গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে। অর্থাৎ তিনি যে 3টে পয়েন্ট বললেন, এই 3টে পয়েন্ট আমি আপনাদের সামনে রাখলাম, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে রয়েছে সেই কথা যেটা বাংলার মানুষ আজ শুনতে চায়, মানে আপনিও শুনতে চান, যে আমাদের রাজ্যে উন্নতি হোক, বিকাশ হোক, আমাদের রাজ্যে কলকারখানা আসুক, আমাদের রাজ্যের মা বোনেরা সুরক্ষিত থাকুক, আমাদের রাজ্যে প্রতিটা ছেলে মেয়ে যেভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যেন এই রাজ্যে বিভিন্ন প্রান্তে কাজ করতে পারে, পরিযায়ী শ্রমিক হয়ে কাউকে না বাইরে যেতে হয়, এগুলো আমরা প্রত্যেকে চাই, সেগুলো কিন্তু তিনি বলেছেন। এবং মনে রাখবেন, তিনি এখানে বলতে বলতে আরও কথা বলেন, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড এবং আয়ুষ্মান ভারত, এটা নিয়েও তিনি বলেছেন যে দেখো, শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড যেটা সব জায়গায় গ্রহণযোগ্য হয় না, সব হসপিটাল নেয়ও না, কিন্তু আয়ুষ্মান ভারত থাকলে প্রত্যেকটা প্রান্তে হতো। অন্যান্য রাজ্যে বলে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে বা এনডিএ সরকার আছে, সেখানে আয়ুষ্মান ভারতের সঙ্গে আরেকটু প্রকল্প বাড়িয়ে দিয়ে 10 লাখ টাকা করে দিয়েছে, আর এই রাজ্যে সেগুলো হচ্ছে না। তাই এইগুলোকে আপনাকে ভাবতে হবে। অমিত শাহজি যে কথাগুলো বলেছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে তাকে কেটে আর কোনো কথা বলার জায়গায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বা তার দল আছে কিনা আমার জানা নেই, তবে এরা আনাড়ি কথা বলেন, সেই আনাড়ি কথার উত্তর দেওয়া যায় না। কিন্তু যে যুক্তিগুলো খাড়া করলেন অমিত শাহজি, তাকে কাটার ক্ষমতা আমার মনে হয় না তৃণমূলে কারুর আছে। তারপরে শেষে তিনি গোটা বাংলা জনগণের উদ্দেশ্যে একটা हाथ जोड़ करे करजोरे विनती करेছেন, সেটা একবার শুনুন। बंगाल की जनता को मैं विनती करता हूं कि मोदी जी के नेतृत्व में पूर्ण बहुमत की, प्रचंड बहुमत की एक भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम कवि गुरु की कल्पना का, विवेकानंद की कल्पना का, बंकिम बाबू की कल्पना का बंगाल बनाएंगे, सोनार बांग्ला बनाएंगे, और निश्चित रूप से काम भारतीय जनता पार्टी की सरकार ही कर सकती है, ऐसा मेरा विश्वास है। तो फिर से एक बार समग्र बंगाल की जनता को करबद्ध निवेदन में करना चाहता हूं कि बंगाल में हमें पूर्ण बहुमत दीजिए। बंगाल और पूरे भारत को सुरक्षित करने के लिए ये चुनाव में बाकी सारी चीजें छोड़कर भारतीय जनता पार्टी को जिताने का काम करिए। धन्यवाद। শুনলেন, তিনি করজোরে বিনতি করে বলেছেন যে বাংলা জনগণকে এবার অন্তত ভাবুন, অর্থাৎ এবার ভাবুন। সত্যি কথা বলতে কি বলুন তো, এবার আমাদের ভাবার দিন এসে গেছে। আর কতদিন আমরা এইভাবে শেষ মানে খাদের শেষ কিনারায় দাঁড়িয়ে ভাববো কবে ধাক্কা দিয়ে নিচে পড়ে যাব। আমাদের পিছনে হাঁটতে হাঁটতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর পিছনের জায়গা নেই, আর ঘুরে দাঁড়ানো ছাড়া আমাদের কাছে উপায় নেই, তাই আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আর কত ছাড়বেন, ছাড়তে আমরা আমাদের সব ছাড়তে চলেছি। শেষটুকু যেটা রয়েছে সেটা হচ্ছে সহায় সম্বল ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। কারণ আমরা দেখেছি মুর্শিদাবাদ থেকে পালিয়ে মানুষ মালদা এসেছিল,
বাঁচার জন্য, নিজের ধর্মকে বাঁচানোর জন্য, নিজের প্রাণ মান সম্মান বাঁচানোর জন্য। সেই দিকে যাতে না যায় তার জন্য কিন্তু আমাদের ভাবতে হবে। এবং আমার মনে হয় আমাদের রাজ্যে আর আমাদের কাছে কোনো অপশানও নেই বিজেপি ছাড়া। কি বলেন আপনি? পুরোটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে? আমি কি কোথাও ভুল ছিলাম? আর অমিত শাহ যে কথাগুলো বলেছেন তার মধ্যে কি কোথাও ভুল আছে? আপনার কি মনে হচ্ছে 26-এ পরিবর্তন হবেই নাকি হবে না? প্রত্যেকটা উত্তর আপনি অবশ্যই দিয়ে যান, কারণ আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে নজর আমার থাকে। আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার জন্য অপেক্ষা আপনি অবশ্যই করুন। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে। নতুন যদি এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার আপন জানাবে, তারপর যাবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই এই পেজটাকে লাইক করে ফলো করে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।